أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। সর্বপ্রথম আমরা ধারা রিভাইজ করব 158 ধারা পর্যন্ত, তারপর নতুন ধারা ইনশাল্লাহ শুরু করব। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন ধারা 1 সংক্ষিপ্ত শিরোনাম বা পরিচিতি ও কার্যকারিতার তারিখ। ধারা 4-এ বলা হয়েছে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 4-এর 1-এর ক অ্যাডভোকেট, ধারা 4-এর 1-এর ক অ্যাটর্নি জেনারেল, ধারা 4-এর 1-এর গ অভিযোগ, ধারা 4-এর 1-এর চ আমলযোগ্য অপরাধ, ধারা 4-এর 1-এর ঢ আমলের অযোগ্য অপরাধ, ধারা 4-এর 1-এর জ নালিশ, ধারা 4-এর 1-এর ট অনুসন্ধান, ধারা 4-এর 1-এর ঠ তদন্ত, ধারা 4-এর 1-এর মূর্ধন্য অপরাধ, ধারা 4-এর 1-এর দন্তন্য পাবলিক প্রসিকিউটর, ধারা 4-এর 1-এর ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ধারা 4-এর 1-এর ধ থানা, ধারা 5 দণ্ডবিধির অপরাধের অনুসন্ধান তদন্ত ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। অন্যান্য অপরাধের তদন্ত যদি নিজস্ব আইনে থাকে, অনুসন্ধান তদন্ত ব্যবস্থা বিচার ব্যবস্থা, তাহলে সেই আইন প্রযোজ্য হবে। ধারা 6 ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ, ধারা 9 দায়রা আদালত গঠন দায়রা জজ নিয়োগ, ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট, ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট, ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস, ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস, ধারা 28 দণ্ডবিধির অপরাধের বিচার যে সকল আদালত করতে পারবেন, ধারা 29-এর খ কিশোর অপরাধের বিচার যে সকল ম্যাজিস্ট্রেট করতে পারবেন, ধারা 31 দায়রা আদালত ও হাইকোর্ট বিভাগ যে সকল দণ্ড দিতে পারেন, ধারা 35 একই মামলায় একাধিক অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি, ধারা 35-এর ক ধারা 35-এর ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে তাহলে হাজতবাসকাল দণ্ড হতে বাদ দিতে হবে। ধারা 42 জনগণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য করতে বাধ্য, আর কোন কোন ক্ষেত্রে অবাধ্য, যদি পেরেরি আসামির নাম ঠিকানা খুঁজে দিতে বলে অথবা সাক্ষ্য সংগ্রহ করে দিতে বলে, সেই ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। ধারা 42 ধারা 43 অন্যান্য ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য, ধারা অন্যান্য ব্যক্তিকে জনগণ সাহায্য করতে বাধ্য, ধারা 43 ধারা 44 ধারা 45 জনগণ কিছু অপরাধের বিষয়ে যদি জানতে পারেন তাহলে সংবাদ দিতে বাধ্য। ধারা 46 গ্রেপ্তারের পদ্ধতি, ধারা 47 থেকে ধারা 53 পর্যন্ত গ্রেপ্তারের নিয়ম, ধারা 47 অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে, অনুমতি নিয়ে প্রবেশ করে তল্লাশি পূর্বক গ্রেপ্তার করতে হবে, ধারা 48 যদি অনুমতি না পাওয়া যায় সেক্ষেত্রে দরজা জানালা ভেঙে প্রবেশ করে গ্রেপ্তার করতে হবে, ধারা 49 গ্রেপ্তার করার পর যদি আটকা পড়েন তাহলে দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে, ধারা 50 প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে বা কোনো ব্যক্তি প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করেন তাহলে দণ্ডবিধি 220 ধারা মোতাবেক অপরাধী হবেন, ধারা 51 আটক ব্যক্তির দেহ তল্লাশি, ধারা 51 পিআরবি 322, ধারা 52 মহিলার দেহ তল্লাশি, পিআরবি 322 328-এর গ বিধি, ধারা 53 অস্ত্রশস্ত্র হেফাজতে নিতে হবে। আটক ব্যক্তির দেহ তল্লাশি করার পর যদি অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা হেফাজতে নিতে হবে এবং ওই ব্যক্তিকে বিচারের জন্য যে আদালতে হাজির করা হবে সেই আদালতে অস্ত্রগুলি বা অস্ত্র ওই আদালতে অথবা আদালতের অফিসারের নিকট হাজির করতে হবে। ধারা 54-এর 1 ধারা 54-এর 1 পুলিশ অফিসার যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ধারা 54-এর 1 একজন কনস্টেবল বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55-এর 1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে সকল ক্ষেত্রে তার থানা এলাকার মধ্যে বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। ধারা 55-এর 1 ধারা 56-এর 1 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা অধস্তন অফিসার দ্বারা
অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। এক্ষেত্রে চারটি বিষয় তাদেরকে অবলম্বন করতে হবে। একটি লিখিত আদেশ দিতে হবে, লিখিত আদেশটি ওই অধস্তন অফিসারের হাতে দিতে হবে। কাকে গ্রেপ্তার করা হবে তার পূর্ণ বিবরণ থাকতে হবে। কি কারণে বা কি অপরাধের জন্য গ্রেপ্তার করা হবে তার বিস্তারিত বিবরণ সেই আদেশের ভিতর থাকতে হবে। ধারা 56(1), ধারা 57(1), 2, 3 যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসারের উপস্থিতিতে আমলের অযোগ্য অপরাধ করেন তাহলে ওই ব্যক্তিকে নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে যদি নাম ঠিকানা না জানায় তাহলে সেই ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 58, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে অপরাধী ব্যক্তিকে সারা বাংলাদেশে অনুসরণ পূর্বক গ্রেপ্তার করা যাবে। ধারা 59, জনসাধারণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার। জনসাধারণ যখন কোনো অপরাধীকে গ্রেপ্তার করবেন অবশ্যই তিনি দুইটি বিষয় পালন করবেন বা দুটি বিষয়ের ক্ষেত্রে তিনি সীমাবদ্ধ থাকবেন। এক, অপরাধটি অবশ্যই আমলযোগ্য হতে হবে এবং জামিনের অযোগ্য হতে হবে। সেই সাথে অপরাধী ব্যক্তি সরকার কর্তৃক ঘোষিত হতে হবে। এই দুইটি ক্ষেত্রে জনগণ কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আরো একটি ধারা আছে, অস্ত্র আইনের 12 ধারা। অস্ত্র আইনের 12 ধারা মোতাবেক জনগণ যদি কোনো ব্যক্তিকে দেখেন যে সন্দেহজনক ভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তাহলে সেই ব্যক্তিকে কি করতে পারেন? জনগণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে জনগণ কোন কোন ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? আমরা যে ধারাগুলো পড়ছি বা যে আইনগুলো পড়াশোনা করছি তার ভিতরে এই দুইটি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারেন। পরবর্তীতে আমরা যে আইনগুলো পড়বো তার ভিতরে যখন থাকবে সেগুলা একসাথে তখন বুঝে নেব। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারা মোতাবেক জনগণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন কোন কোন ব্যক্তিকে? আমলযোগ্য অপরাধী বা জামিনের অযোগ্য অপরাধীকে এবং সেই সাথে সরকার কর্তৃক ঘোষিত কোন অপরাধীকে। আর অস্ত্র আইনের 12 ধারায় বলা হয়েছে, অস্ত্র আইনের 12 ধারায় কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি অস্ত্র লাইসেন্সধারীও হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি অস্ত্র নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করেন তাহলে জনগণ ওই অপরাধী ব্যক্তিকে বা ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 59 আর ধারা অস্ত্র আইনের 12। ধারা 60, থানা এলাকায় যে অফিসারই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন না কেন গ্রেপ্তারকৃত অপরাধীকে বা আটক ব্যক্তিকে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 60। ধারা 61, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না, অর্থাৎ 24 ঘন্টার ভিতরে তাকে আদালতে হাজির করতে হবে। ধারা 62, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কিছু কিছু ক্ষেত্রে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় কতজন ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে এবং কতজন ব্যক্তিকে জামিনে মুক্তি প্রদান করা হয়েছে সে বিষয়ে রিপোর্ট প্রদান করবেন। কোথায়? জেলা ম্যাজিস্ট্রেটের নিকট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট। আর যদি থানা এলাকা যদি মহানগর এলাকার ভিতরে হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট এই রিপোর্ট প্রেরণ করবেন। ধারা 62। ধারা 63, অপরাধী ব্যক্তি যদি জামিন মুচলেকা অথবা আদালতের বিশেষ কোনো আদেশ দেখাইতে না পারেন সেক্ষেত্রে অপরাধী ব্যক্তিকে হেফাজত হতে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 64, ধারা 65, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সে নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক অথবা বিচারিক ম্যাজিস্ট্রেট হোক, যে কোনো ম্যাজিস্ট্রেটই হোক না কেন, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করেন এবং তার ইখতিয়ারাধীন এলাকার ভিতরে যদি সেই অপরাধটি হয় তাহলে সেই ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন অথবা জনগণকে গ্রেপ্তারের জন্য আদেশ দিতে পারেন, অথবা যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন সেই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য তিনি পরোয়ানাও জারি করতে পারেন। ধারা 64, ধারা 65, ধারা 66, ধারা 66 ধারায় বলা হয়েছে পলাতক ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি পুলিশ পালন করে তাহলে ওই ব্যক্তিকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় পুনরায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 66। ধারা 67 বলা হয়েছে পুনরায় গ্রেপ্তার কার্যবিধি আইনের ধারা 47, 48, 49 ধারা অনুসরণ পূর্বক গ্রেপ্তার করা যাবে। ধারা 68, সমন বলতে কি বোঝায়? সমন কাকে বলে? সমন কিভাবে জারি করা হয় বা সমন কে জারি করতে পারেন? ধারা 68(1) সমন। ধারা 68(1) সমন। ধারা 68(2) সমনকে জারি করতে পারেন সমন পুলিশ অফিসার জারি করতে পারেন, সমন আদালতের অফিসার জারি করতে পারেন অথবা সরকারি কর্মচারী কর্তৃক সমন জারি করা যায়। যেহেতু সমন পুলিশ অফিসার জারি করতে পারেন সেহেতু সমন একজন কনস্টেবলও জারি করতে পারেন। ধারা 68(2). ধারা 69 সমন জারির পদ্ধতি। ধারা 70 সাবালক পুরুষের নিকট
সাবালক পুরুষের নিকট যে ব্যক্তির নামে সমন ইস্যু করা হয়েছে সেই ব্যক্তিকে যদি খুঁজে পাওয়া না যায় তাহলে সাবালক পুরুষের নিকট 2 কপি প্রেরণ করে 1 কপিতে স্বাক্ষর নিয়ে সমনজারি করতে হবে। ধারা 71 প্রকাশ্য স্থানে 1 কপি লটকে সমনজারি করতে হবে। ধারা 72 সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 72-1 আর ধারা 72-2 বলা হয়েছে স্বাক্ষর পূর্বক যে সমন গ্রহণ করা হবে সেই স্বাক্ষরিত কপি সমন জারির প্রমাণক হিসেবে ব্যবহার করা যাবে। ধারা 72-2। ধারা 73 এখতিয়ারের এলাকার বাইরে সমন জারি। ধারা 73। ধারা 74 সমন জারির প্রমাণ। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। ধারা 75-1 গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়? গ্রেপ্তারি পরোয়ানা কি বা পরোয়ানা কি? ধারা 75-2 বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে? গ্রেপ্তারি পরোয়ানা আদালত যদি বাতিল না করে তাহলে বাতিল না করা পর্যন্ত অথবা গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে। গ্রেপ্তারি পরোয়ানা যদি একবার বাতিল করা হয় তাহলে সেই গ্রেপ্তারি নবায়ন করা যায় না। গ্রেপ্তারি পরোয়ানা কি আসলে বাতিল করা যায়? জি, বাতিল করা যায়। গ্রেপ্তারি পরোয়ানা যে আদালত ইস্যু করেন সেই আদালতই গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করতে পারেন, অন্য কোনো আদালত গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করতে পারেন না। ধারা 75-2। ধারা 76 শর্ত সাপেক্ষে বা মুচলেকার আদেশ নিয়ে যে পরোয়ানা ইস্যু করা হয় জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। জামিন যোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। 76 ধারা 77 গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক ব্যক্তি কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 78 জমির মালিক, কৃষক অথবা ম্যানেজার কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 79 অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 80 যে ব্যক্তিকে বা অপরাধীকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তারের কারণ সম্পর্কে সেই ব্যক্তিকে জানাইতে হবে তাকে তাকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাইতে হবে। ধারা 80। ধারা 81 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে প্রেরণ করতে হবে। ধারা 82 মাধ্যমে পরোয়ানা মাধ্যমে সারা বাংলাদেশ অনুসরণ করে অপরাধীকে গ্রেপ্তার করা যায়। ধারা 82। ধারা 83 নিজ এলাকার বাহিরে যদি পরোয়ানা কার্যকরী করার প্রয়োজন হয় তাহলে পরোয়ানা সেই এলাকার সংশ্লিষ্ট আদালত বা পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বরাবর প্রেরণ করা যায়। ধারা 84 নিজ এলাকার পুলিশ অফিসার দ্বারা অন্য এলাকায় পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 85 যদি 20 মাইল দূরে হয়। ধারা 86 যদি ওই এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের কাছে রেখে আসা হয় তাদের দায়িত্ব কর্তব্য কি, তাদের করণীয় কি বা তাদের কার্য পদ্ধতি কি। ধারা 87 হুলিয়া জারির পদ্ধতি, হুলিয়া জারির প্রমাণ। ধারা 88 ক্রোক, ক্রোকি সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করার পদ্ধতি, ক্রোক কিভাবে করা হয় বা ক্রোক কিভাবে করতে হয় এবং ক্রোকের সম্পত্তি কিভাবে ফেরত প্রদান করতে হয়। ধারা 89। ধারা 90 সমনের অতিরিক্ত পরোয়ানা জারি অথবা সমনের পরিবর্তে পরোয়ানা জারি। ধারা 91। ধারা 91 হাজির আদালত উপস্থিত ব্যক্তির নিকট থেকে হাজির হওয়ার জন্য মুচলেকা সম্পাদন করা যায়। ধারা 92 মুচলেকা সম্পাদন করার পর যদি মুচলেকার শর্ত লঙ্ঘন করে অর্থাৎ হাজির না হয় তাহলে ওই ব্যক্তিকে হাজির করার জন্য পরোয়ানা জারি করা যায়। ধারা 92। ধারা 93। ধারা 93 ক, খ, গ বাংলাদেশ হতে বিদেশের সমন অথবা পরোয়ানা জারি আর বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা অথবা সমন বাংলাদেশে জারি। ধারা 94। ধারা 94। ধারা 94-তে বলা হয়েছে আহ, কোনো অপরাধের বিচারকালে অনুসন্ধানকালে বা তদন্তকালে বিচারক অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি জানতে পারেন এই অপরাধের বিষয় সম্পর্কে কোনো বস্তু, পার্সেল বা কোনো দলিল যদি কোনো অফিসারের নিকট থাকে, কোনো কোনো অফিসার না কোনো ব্যক্তির নিকট যদি থাকে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট বা আদালত ওই ব্যক্তিকে হাজির করার জন্য লিখিত সমন দিতে পারেন। যদি কখনো প্রশ্ন হয় যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা অথবা পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে লিখিতভাবে সমন দিতে পারেন তাহলে ধারা 94। ধারা 94-তে কোনো ব্যক্তিকে মালামাল বা বস্তু বা পার্সেল হাজির করার জন্য লিখিতভাবে সমন দিতে পারেন। আর ধারা
ধারা ধারা 94-তে যেমন সমন দিতে পারেন, ঠিক তেমনি ধারা 103-এর 1-এও সমন দিতে পারেন। আবার ধারা 160 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য হাজির হওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে বাধ্য করতে পারেন, লিখিত সমনের মাধ্যমে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য বাধ্য করতে পারেন। তাহলে ধারা 103-এর 1, ধারা 160 ধারা 95 বলা হয়েছে, ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট যদি কোনো বস্তু পার্সেল থাকে তাহলে তাদেরকে হাজির করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 96 তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ বা তল্লাশি পরোয়ানা কি বা তল্লাশি পরোয়ানা কাকে বলে? ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। ধারা 98 ধারা 98-তে বলা হয়েছে চোরাই মাল, জাল দলিল প্রভৃতি উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ এবং কোন পদের পুলিশ অফিসার সেই তল্লাশি পরোয়ানা কার্যকরী করতে পারেন। অর্থাৎ কনস্টেবলের উপরস্থ অর্থাৎ এএসআই থেকে অপর যে কোনো পুলিশ অফিসার এই চোরাই মাল, জাল দলিল সংক্রান্ত তল্লাশি পরোয়ানা বলে তল্লাশি করতে পারেন। ধারা 99 নিজ এলাকার বাইরে অন্য এলাকায় তল্লাশি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 99 তে বলা হয়েছে অবৈধ প্রকাশনা, বাজেয়াপ্তি ঘোষণা এবং তা উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়। ধারা 99 যে ব্যক্তি এই আদেশের ফলে ক্ষতিগ্রস্ত তিনি হাইকোর্ট বিভাগে আদেশের তারিখ হতে পরবর্তী 2 মাসের ভিতরে ওই আদেশটি রদ করার জন্য বা বাতিল করার জন্য তিনি আপিল করতে পারেন। ধারা 99 ধারা 100তে বলা হয়েছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ। ধারা 102 ধারা 103 তল্লাশি করার পদ্ধতি। ধারা 104 ধারা 104 আদালত যদি উপযুক্ত মনে করেন আদালতে যে সকল বস্তু, পার্সেল বা দলিল হাজির করা হয় আদালত তা আটক রাখতে পারেন। ধারা 105 ধারা 105 ধারা 105-এ বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যে স্থানে তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, ম্যাজিস্ট্রেট সেই স্থানে নিজে উপস্থিত থেকে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 106 বলা হয়েছে দণ্ডিত ব্যক্তির নিকট হতে মুসলেকা আদায় বা মুসলেকা সম্পাদনের আদেশ দেওয়া যেতে পারে। কয় বছরের জন্য? 3 বছরের জন্য, জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। ধারা 107 অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা সম্পাদন করা যায় 1 বছরের জন্য। ধারা 108 রাষ্ট্রদ্রোহ অপরাধ। রাষ্ট্রদ্রোহমূলক কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে সেই অপরাধীর নিকট থেকে সদাচরণের মুসলেকা সম্পাদন করা যায় কতদিনের জন্য? 1 বছরের জন্য। ধারা 109 যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে অথবা সেই সাথে যদি অপর কোনো ব্যক্তি যদি নিজের সম্পর্কে সন্তোষজনক কোনো জবাব দিতে না পারে তাহলে সেই ব্যক্তির নিকট থেকে সদাচরণের জন্য মুসলেকা সম্পাদন করা যায় কতদিনের জন্য? 1 বছরের জন্য, জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত। ধারা 110 বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অভ্যাসগতভাবে অপরাধী হয় তাহলে সেই অভ্যাসগতভাবে অপরাধীর নিকট থেকে সদাচরণের মুসলেকা সম্পাদন করা যায় কত বছরের জন্য? 3 বছরের জন্য। 3 বছরের জন্য এখানে 110 ধারায় যে মুসলেকা সম্পাদন করা হবে সেটা অবশ্যই জামিনদার সহ মুসলেকা সম্পাদন করতে হবে। তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে শান্তিরক্ষা মুসলেকা এবং সদাচরণের মুসলেকা বা শান্তিরক্ষা ও সদাচরণের মধ্যে পার্থক্য লিখো, তাহলে শান্তিরক্ষার মুসলেকা 106 ধারা, 107 ধারা, আর সদাচরণের মুসলেকা 108, 9, 10 ধারা। দুইটাতে কি বলা আছে? একটাতে বলা আছে 106, 107 ধারায় জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত, আর 108, 9 ধারায় বলা আছে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত, আর 110 ধারায় বলা আছে জামিনদার সহ মুসলেকা সম্পাদন করতে হবে।
জামিনদার সহ মুচলেকা সম্পাদন করতে হবে। ধারা 112, ধারা 112তে বলা হয়েছে 107 ধারা থেকে 112 ধারার কার্যক্রম, 107 ধারা থেকে 110 ধারার মুচলেকা সম্পাদনের ক্ষেত্রে ওই ব্যক্তিকে একটি নোটিশ দিতে হবে বা আদেশ দিতে হবে, যে আদেশের ভিতরে এই অপরাধের সারমর্ম, মুচলেকার বিষয়বস্তু, মুচলেকার মেয়াদ, মুচলেকা যদি জামিনদার না হয় তাহলে জামিনদার প্রকৃতি, শ্রেণী অথবা অর্থের পরিমাণ কিরূপ হবে সে বিষয়ে উল্লেখপূর্বক একটি নোটিশ জারি করতে হবে। ধারা 113তে ওই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে, অর্থাৎ যে ব্যক্তিকে এই আদেশটি দেওয়া হবে সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে তাহলে তাকে পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। আর 114তে বলা হয়েছে যদি ওই ব্যক্তি আদালতে হাজির না থাকে তাহলে করণীয় কি, তাহলে সমনের ন্যায় ওই ব্যক্তিকে ওই আদেশটি জারি করে দিতে হবে, অথবা পরোয়ানার মাধ্যমে ওই ব্যক্তিকে 112 ধারার আদেশের একটি কপি দিতে হবে। 115 ধারায় বলা হয়েছে যদি ওই ব্যক্তি আদালতে হাজির না থাকে তাহলে 115 ধারার ক্ষেত্রে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার সাথে ওই 112 ধারার আদেশের একটি কপি ওই ব্যক্তিকে দিতে হবে, যেন তার কি অপরাধ, কি কারণে এই আদেশটি জারি করা হয়েছে বা এই আদেশটি ইস্যু করা হয়েছে সেই ব্যক্তি যেন বুঝতে পারেন। ধারা 116 ব্যক্তিগতভাবে ধারা 117 অপরাধের বিষয়টি অনুসন্ধান করতে হবে। ধারা 118 অপরাধের বিষয়টি অনুসন্ধান করার পর যদি প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির নিকট থেকে জামানত বা বন্ড বা মুচলেকা সম্পাদন করতে হবে। ধারা 119 যদি অনুসন্ধান 117 ধারার অনুসন্ধানের পর যদি অপরাধটি প্রমাণিত না হয় তাহলে ওই ব্যক্তিকে অব্যাহতি দিতে হবে। ধারা 120 বলা হয়েছে মুচলেকার মেয়াদ আরম্ভ কখন থেকে হবে, মুচলেকাটির মেয়াদ কখন থেকে আরম্ভ হবে। ধারা 121 বলা হয়েছে মুচলেকার বিষয়বস্তু। ধারা 122 হয়েছে জামিনদার প্রত্যাখ্যান। ধারা 124 বলা হয়েছে মুচলেকা সম্পাদন না করার জন্য যে ব্যক্তি কারাগারে আটক আছে বা হাজতবাস করতেছে সেই ব্যক্তিকে জেলা ম্যাজিস্ট্রেট বিভিন্ন সময় শর্তে বা বিনা শর্তে ছেড়ে দিতে পারেন। ধারা 125 বলা হয়েছে মুচলেকার আদেশটি ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারেন। ধারা 126 বলা হয়েছে জামিনদার যদি অব্যাহতি চেয়ে যদি আবেদন করে তাহলে জামিনদারকে অব্যাহতি প্রদান করা যায়। ধারা 127 বলা হয়েছে বেআইনি সমাবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা। ধারা 127 থেকে ধারা 132 পর্যন্ত বেআইনি সমাবেশ পেনাল কোড 141 ধারা শাস্তি 143 ধারা। বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন জেলা ম্যাজিস্ট্রেট অথবা যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এখানে একজন এএসআই কে এই মৌখিক আদেশ দিতে পারেন বা একজন সাব ইন্সপেক্টর কে এই আদেশ দিতে পারেন, জি পারেন। একজন এএসআই অথবা একজন সাব ইন্সপেক্টর কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিতে পারেন না, কিন্তু পিআরবি 201 বিধি অনুযায়ী যখন থানায় অন্য কোনো অফিসার না থাকেন সেক্ষেত্রে যদি থানার দায়িত্বে একজন সাব ইন্সপেক্টর থাকেন অথবা থানার দায়িত্বে যদি একজন এএসআই থাকেন সেক্ষেত্রে তিনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য মৌখিক আদেশ দিতে পারেন এবং সেই ক্ষেত্রে 127 ধারা থেকে 132 ধারার যে কার্যক্রম তিনি পালন করতে পারেন। আবার 129 ধারায় যে বলা হয়েছে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য সামরিক শক্তি তলব, সেক্ষেত্রে আবার কমিশনার পারেন। কোন ক্ষেত্রে পারেন, যদি মহানগর এলাকায় যদি কোনো বেআইনি সমাবেশ হয় সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য একজন কমিশনার সামরিক শক্তি তলব করতে পারেন। ধারা 129। ধারা 128 বলা হয়েছে বেসামরিক শক্তি প্রয়োগ করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। এখানে বেসামরিক শক্তি প্রয়োগ বলতে কি বোঝায়, এখানে সামরিক বাহিনীর কোনো শক্তি নয়, যেমন বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য বাহিনী যারা আছে এই সকল বাহিনীর কোনো সৈনিক, নাবিক বা নৌবাহিনীর কোনো সেনা বা অন্য কোনো অফিসার এদের দ্বারা কোনো শক্তি প্রয়োগ করা যাবে না। অবশ্যই বেসামরিক শক্তি বলতে জনসাধারণের শক্তিকে বোঝায়। জনসাধারণের শক্তি প্রয়োগ করে এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে। এখানে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে বেসামরিক শক্তি অবশ্যই পুরুষ ব্যক্তির হতে হবে, মহিলার সাহায্য নিয়ে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে না। এই ছত্রভঙ্গ করার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করবে তাদেরকে প্রয়োজন পড়লে আটক করা যাবে ও গ্রেপ্তার করা যাবে। ধারা 129 সামরিক শক্তি তলব কে করতে পারেন, জেলা ম্যাজিস্ট্রেট করতে পারেন অথবা পুলিশ কমিশনার করতে পারেন। যদি মহানগর এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার করতে পারেন। পুলিশ কমিশনার কোন আদেশে করতে পারেন, ডিএমপি অধ্যাদেশ। যদি ডিএমপিতে হয় তাহলে ডিএমপি অধ্যাদেশ 27, 28, 29, 30 ধারা মোতাবেক এই সামরিক শক্তি তলব করতে পারেন।
ধারা 130, সামরিক শক্তি যখন তলব করা হবে তখন সামরিক শক্তির কর্মকর্তা বা দলনেতা বা অধিনায়কের দায়িত্ব কর্তব্য কি? ধারা 130। ধারা 131-এ বলা হয়েছে যে সামরিক শক্তি বা সামরিক শক্তি যখন তলব করা হয় সেই দলের কমিশন প্রাপ্ত অফিসার যদি থাকে সেই কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। ধারা 131। ধারা 132-এ বলা হয়েছে এখানে যদি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন ধরনের অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে, সেই অপরাধ থেকে বাঁচার জন্য রক্ষা কবচ 132। এখানে 132 ধারার যে বিষয়টি আছে, এই 132 ধারায় যদি কোনো ব্যক্তি 132 ধারায় যদি কোনো ব্যক্তি নিরাপত্তা দাবি করে তাহলে তাকে অবশ্যই চারটি বিষয় পালন করতে হবে। চারটি বিষয় প্রমাণ করতে হবে। চারটি বিষয় কি কি? তাকে প্রথম প্রমাণ করতে হবে যে সমাবেশটি একটি বেআইনি সমাবেশ ছিল। বেআইনি সমাবেশটি ছত্রভঙ্গ হওয়ার জন্য মৌখিক আদেশ দেওয়া হয়েছিল। তারা বেআইনি সমাবেশটি ছত্রভঙ্গ হয় নাই, তারা আদেশটি পালন করে নাই। সেক্ষেত্রে শক্তি প্রয়োগ ভিন্ন, অর্থাৎ শক্তি প্রয়োগ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য শক্তি প্রয়োগ করা প্রয়োজন ছিল, তাই শক্তি প্রয়োগ করা হয়েছিল। এই চারটি বিষয় যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে তিনি 132 ধারার যে নিরাপত্তা আছে, 132 ধারার যে নিরাপত্তা আছে, তিনি সেই নিরাপত্তা লাভ করতে পারবেন বা দাবি করতে পারবেন। ধারা 132। এখানে 132 ধারায় কে কে এই বিষয়টি দাবি করতে পারেন বা এই নিরাপত্তা কে কে দাবি করতে পারেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট, যিনি সামরিক শক্তি তলব করেন বা হুকুম করেন, বেসামরিক শক্তি প্রয়োগ করেন, যে কোনো শক্তি প্রয়োগ করেন না কেন, এই জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার অথবা পুলিশ অফিসার অথবা সামরিক বাহিনীর দলনেতা, অধিনায়ক বা কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত অফিসার অথবা বেসামরিক জনগণ অথবা স্বেচ্ছাসেবক দল অথবা স্বেচ্ছাসেবক যারা এই স্বেচ্ছাসেবকের কাজ করছেন এমন এমন ব্যক্তিগণ, স্বেচ্ছাসেবক ব্যক্তিগণ অথবা সেনাবাহিনী, পুলিশ বাহিনী অথবা অন্যান্য বাহিনীর নিম্ন পদস্থ যারা কর্মচারী বা অফিসার থাকবেন, এই সকল ব্যক্তিগণ এই 132 ধারার নিরাপত্তা দাবি করতে পারেন। তাহলে ধারা 132। ধারা 133, গণ উপদ্রব সম্পর্কে আদেশ। গণ উপদ্রব সম্পর্কে আদেশ দিতে পারেন, অর্থাৎ গণ উপদ্রব অপসারণ করার জন্য শর্ত সাপেক্ষে আদেশ দিতে পারেন। ধারা 133, ধারা 134-এ আদেশ জারি সমনের ন্যায় অথবা প্রজ্ঞাপিত বিজ্ঞাপনের মাধ্যমে আদেশ জারি করতে হবে। ধারা 135-এ বলা হয়েছে আদেশটি পালন করবেন অথবা পালনের বিরুদ্ধে কারণ দর্শাবেন। ধারা 136, আদেশটি পালন করলেন না, কারণও দর্শালেন না, সেক্ষেত্রে তিনি অপরাধী হবেন দণ্ডবিধির 188 ধারায়, এবং সেই ক্ষেত্রে ওই আদেশটি স্থায়ী করা হবে। ধারা 137, যদি ওই ব্যক্তি আদালতে হাজির হয় এবং কারণ দর্শায় সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ করতে হবে। সাক্ষ্য গ্রহণের পর আদালত যদি মনে করেন যে না অভিযোগটি যুক্তিসঙ্গত তাহলে তিনি আদেশটি স্থায়ী করবেন। আর যদি মনে করেন যে না অভিযোগটি আসলে যুক্তিযুক্ত না বা আদেশটি যুক্তিযুক্ত না বা যুক্তিসঙ্গত না, সেক্ষেত্রে তিনি আর কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না। ধারা 140, ধারা 140-এ বলা হয়েছে 136 এবং 137 ধারা অনুযায়ী আদেশটি যদি স্থায়ী করা হয়, আদেশটি স্থায়ী করার পর ওই ব্যক্তিকে, অর্থাৎ অপরাধী ব্যক্তিকে, যে ব্যক্তি অপরাধ করে বা গণ উপদ্রব করে সেই ব্যক্তিকে দ্রুত কাজটি করার জন্য নোটিশ দিতে হবে এবং নোটিশে উল্লেখিত সময়ের ভিতরে তা কার্যক্রম সম্পন্ন করার জন্য বলতে হবে। সে যদি ওই নির্দিষ্ট সময়ের ভিতরে কার্যক্রম পালন না করে তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই ওই কাজটি সম্পন্ন করবেন এবং ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রয় করে নিলামে বিক্রয় করে সেই কাজের ব্যয়ভার মেটাবেন। এখানে ম্যাজিস্ট্রেট যে সকল কার্যক্রম করবেন সেই সকল কার্যক্রমের বিরুদ্ধে কোনো প্রকার দেওয়ানি আদালতে মামলা দায়ের করা চলবে না। ধারা 143, গণউপদ্রব পুনরাবৃত্তি অথবা অব্যাহত রাখা যাবে না। ধারা 144, জরুরি আদেশ। মেট্রোপলিটন এলাকায় এই 144 ধারার আদেশ জারি করা যায় না, কিন্তু মেট্রোপলিটন এলাকায় ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী এই আদেশের ন্যায় অন্য কোনো আদেশ জারি করা যায়। ধারা 144, 144 ধারার আদেশটি একতরফা ভাবে জারি করা যায়। এই 144 ধারার আদেশ যারা নির্দিষ্ট কোনো স্থানে অর্থাৎ বিশেষ কোনো স্থানে ঘন ঘন গমনকারী ব্যক্তির উপর এই আদেশটি জারি করা যায়। এই আদেশটি জারি করা যায়, সর্বোচ্চ মেয়াদ থাকবে 2 মাস। তবে সরকার যদি ভিন্নরূপ কোনো আদেশ দেয় তাহলে এই আদেশের মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। ধারা 144। ধারা 145-এ বলা হয়েছে জমি ও পানি সংক্রান্ত বিরোধ। ধারা 146-এ বলা হয়েছে জমি ও পানি সংক্রান্ত বিরোধের বিষয়টি প্রয়োগ। ধারা 147-এ বলা হয়েছে জমি ও পানি
ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ। ধারা 148-এ বলা হয়েছে অনুসন্ধান করা যাবে। ধারা 149 হতে ধারা 153 পর্যন্ত পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে নিবারণমূলক কার্যক্রম করতে পারেন বা পুলিশ অফিসারকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কিরূপ ক্ষমতা প্রয়োগ করার জন্য কিরূপ ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ধারা 149 থেকে ধারা 153। ধারা 149-এ বলা হয়েছে যদি পুলিশ অফিসারের উপস্থিত যদি কোনো ব্যক্তি অপরাধ করেন তাহলে পুলিশ অফিসার সেখানে হস্তক্ষেপ করবেন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন এবং তার সাধ্যমতো সেই অপরাধটি যেন সংঘটিত না হয় সেজন্য তিনি সাধ্যমতো চেষ্টা করবেন। ধারা 149। ধারা 150-এ বলা হয়েছে যদি কোনো পুলিশ অফিসার বা কোনো ব্যক্তি বা কোনো পুলিশ যদি জানতে পারেন কোনো অপরাধ সংঘটন হওয়ার বিষয়ে বা খোলা পরামর্শ বা কোনো আলাপ আলোচনার বিষয়ে যদি জানতে পারেন তাহলে তিনি কি করবেন, ঊর্ধ্বতন অফিসারকে সেই অপরাধের বিষয় সম্পর্কে জানাবেন। ধারা 150 পিআরবি 120 পুলিশ আইনের 23-এর 3 ধারা। ধারা 151 আমলযোগ্য অপরাধ যদি কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব না হয় সেক্ষেত্রে জনগণের সাহায্য নিয়ে সে আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করা যাবে। ধারা 151। ধারা 152 যদি কোনো পুলিশ অফিসারের সামনে বা যদি কোনো পুলিশের সামনে কোনো ব্যক্তি সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করে অথবা নৌযান চলাচলের জন্য বয়া বা চিহ্ন যদি ক্ষতিসাধন করতে চেষ্টা করে সেক্ষেত্রে সে ক্ষতিসাধন রোধ করার জন্য ওই ব্যক্তি হস্তক্ষেপ করতে পারেন। ধারা 152। ধারা 153-তে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন বা সন্দেহ পোষণ করেন বা সন্দেহ পোষণ করার মতো যদি কোনো কারণ থাকে যে তার থানা এলাকার ভিতরে কোথাও অবৈধ কোনো বাটখারা আছে বা ওজনমাপক কোনো যন্ত্র আছে তাহলে সেই অবৈধ ওজনমাপক বাটখারা আর যে স্থানে আছে সেই স্থানে তিনি বিনা পরোয়ানায় তল্লাশি করতে পারেন এবং তল্লাশির পর যদি এরকম কিছু পাওয়া যায় তা তিনি আটক করতে পারেন এবং আটক করার পর ওই বিষয়টি অবশ্যই ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। ধারা 153। ধারা 154। ধারা 154 এজাহার। ধারা 154 এজাহার। এজাহার বলতে কি বোঝায়? কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসেন তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার অফিসার ইনচার্জ উক্ত বিষয়টি নিজে লিপিবদ্ধ করবেন অথবা অন্যকে লিপিবদ্ধ করার জন্য বলবেন এবং এই লিপিবদ্ধ করার জন্য তিনি একটি নির্দিষ্ট রেজিস্টার বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টার লিপিবদ্ধ করবেন, একেই এজাহার বলে। ফৌজদারি কার্যবিধানের ধারা 154 পিআরবি 243 বিধি। একজন কনস্টেবল যদি কখনো প্রশ্ন হয় যে একজন কনস্টেবল কি এজাহার নিতে পারেন? হ্যাঁ, একজন কনস্টেবল এজাহার নিতে পারেন। কখন নিতে পারেন? যদি তিনি পিআরবি 239 বিধি মোতাবেক যদি তিনি থানার দায়িত্বে থাকেন, সেই ক্ষেত্রে যদি অন্য কোনো অফিসার যদি থানায় না থাকেন, সেই ক্ষেত্রে যদি অন্য কোনো অফিসার থানায় না থাকেন, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি লিখিতভাবে অভিযোগ যদি থানায় নিয়ে আসেন তাহলে তিনি সেই অভিযোগটি গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি এজাহারে তা লিপিবদ্ধ করতে পারেন না। আর যদি অপরাধটি যদি গুরুতর প্রকৃতির হয় তাহলে তিনি কি করবেন? ঊর্ধ্বতন অফিসারকে ওই অপরাধের বিষয় সম্পর্কে জানাবেন এবং পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ধারা 154 পিআরবি 243-এর ঝ বিধি। পিআরবি 243-এর ঝ বিধি। যদি এজাহার একবার লিপিবদ্ধ করা যায় তাহলে তাকে ছিঁড়ে ফেলা যায় বা বাতিল করা যায়? যদি একবার এজাহার লিপিবদ্ধ করা হয় তাহলে তা আর বাতিল করা যায় না বা ছিঁড়ে ফেলা যায় না। পিআরবি 243-এর পিআরবি 243-এর জ বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা পিআরবি 243-এর জ বিধি। টেলিফোনের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে অথবা বেতার বার্তার মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি আমলযোগ্য অপরাধের সংবাদ আসে সেক্ষেত্রে করণীয় কি? যদি টেলিফোনের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে অথবা বেতার বার্তার মাধ্যমে অথবা টেলিগ্রাফের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে যদি কোনো অপরাধের সংবাদ আসে তাহলে সেই বিষয়টি অবশ্যই জিডিতে নোট দিতে হবে। জিডিতে নোট দেওয়ার পর ওই ব্যক্তিকে থানায় হাজির হওয়ার জন্য বলতে হবে, কারণ এজাহার লিপিবদ্ধ করার পর এজাহারে ওই ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে। যে ব্যক্তি অভিযোগ সম্পর্কে খবর দেন বা যে ব্যক্তি অভিযোগ নিয়ে আসেন সেই ব্যক্তির স্বাক্ষর থাকতে হবে। ওই ব্যক্তি যদি হাজির না হয় সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে না অপরাধটি গুরুতর হতে পারে সেক্ষেত্রে তিনি ওই ঘটনাস্থলে যাবেন অথবা তার অধস্তন অন্য কোনো অফিসারকে ঘটনাস্থলে প্রেরণ করবেন এবং ওই বিষয়ে তদন্ত করবেন। তদন্ত করার পর যদি অপরাধটি যদি
সত্যি হয় বা ঘটনাটি যদি সত্য হয়, যেটা ফোনের মাধ্যমে খবর আসছে বা মোবাইলের মাধ্যমে খবর আসছে, এই খবরটি যদি সত্য হয় তাহলে তিনি নিজে বাদী হয়ে মামলা রুজু করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা, পিআর বিধি 143 বিধি। তাহলে ফোনের মাধ্যমে যদি খবর আসে, করণীয় কি? বিষয়টি প্রথমে জিডিতে নোট দিতে হবে, তারপর ওই বিষয়ে তদন্ত করতে হবে, অথবা যে ব্যক্তি খবর দেবেন তাকে থানায় হাজির হওয়ার জন্য অনুরোধ করতে হবে। সে ব্যক্তি যদি থানায় হাজির না হয় তাহলে ওই ঘটনাস্থল পরিদর্শন করতে হবে, তদন্ত করতে হবে। তদন্ত করার পর পরিদর্শন করার পর যদি মনে হয় যে না, আসলে অপরাধটি ঘটেছে বা সংঘটিত হয়েছে, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে বাদী হয়ে মামলা রুজু করতে পারবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা, পিআর বিধি 143 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারা। ফৌজদারি কার্যবিধি আইনের 155 ধারায় বলা হয়েছে, যদি কোনো আমলের অযোগ্য অপরাধ অর্থাৎ ছোট ছোট কোনো অপরাধের বিষয়ে যদি কোনো ব্যক্তি অভিযোগ নিয়ে আসেন, সেক্ষেত্রে ওই বিষয়টি জিডিতে নোট দিতে হবে এবং যে ব্যক্তি এই অপরাধের সংবাদ নিয়ে আসবেন সেই ব্যক্তিকে আদালতে বা ম্যাজিস্ট্রেটের নিকট যাওয়ার জন্য অনুরোধ করতে হবে। ধারা ফৌজদারি কার্যবিধি আইন 155 155 155 বলা হয়েছে, এই যে জিডির বিষয়গুলা, জিডিতে যে বিষয়গুলো নোট দেওয়া হয়, এই জিডির বিষয়গুলা ম্যাজিস্ট্রেটের আদেশ বা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ব্যতীত তদন্ত করা যাবে না। ধারা 155(2)। 155(3) বলা হয়েছে, যদি ম্যাজিস্ট্রেট তদন্ত করার জন্য আদেশ দেয় তাহলে আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করা যাবে, কিন্তু বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না। ধারা 156 আমলযোগ্য অপরাধের তদন্ত। আমলযোগ্য অপরাধের তদন্ত। ধারা 156 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত বা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা ব্যতীত আমলযোগ্য অপরাধের তদন্ত করতে পারেন। যদি আমলযোগ্য অপরাধের কোনো সংবাদ আসে, অর্থাৎ কোনো বিষয় যদি এজাহার লিপিবদ্ধ করা হয়, তাহলে এজাহারের বিষয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতের আদেশ ব্যতীত বা ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করতে পারেন। কিন্তু জিডির যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলা তদন্ত করা যায় না, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হয়। 2 বলা হয়েছে, পুলিশ অফিসার এরূপ তদন্তের ক্ষমতা সম্পন্ন নয়। অর্থাৎ পুলিশ অফিসার যে আমলযোগ্য অপরাধের বিষয়গুলো তদন্ত করতে পারে, এখন যদি কোনো ব্যক্তি বা যদি কোনো ব্যক্তি এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন যে পুলিশ অফিসার এরূপ অপরাধের তদন্ত করতে পারেন না, এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 190 ধারা অনুযায়ী বলা হয়েছে, 190 ধারা অনুসারে যে ম্যাজিস্ট্রেট কোনো মামলার আমল নিতে পারেন, অর্থাৎ যে ম্যাজিস্ট্রেট যে সকল মামলা আমলে নিতে পারেন, সেই সকল মামলার বিষয়ে তিনি তদন্তের আদেশ দিতে পারেন। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 156(3). ধারা 157 আমলযোগ্য অপরাধ সম্পর্কে যদি সন্দেহ হয়, আমলযোগ্য অপরাধ সম্পর্কে অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারায় বলা হয়েছিল, যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংবাদ নিয়ে আসেন, সেই সংবাদটি কি করতে হবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাহারে লিপিবদ্ধ করবেন। এখন এমন একজন ব্যক্তি সংবাদ নিয়ে আসছে, নিয়ে আসার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মনে হইতেছে যে না, আসলে এই অপরাধটি ঘটে নাই বা সংগঠিত হয় না, এই ব্যক্তি মিথ্যা একটা খবর নিয়ে আসছে, সেই ক্ষেত্রে যদি কোনো অপরাধের বিষয়ে সন্দেহ হয়, তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? তিনি সঙ্গে সঙ্গে তিনি নিজে তিনি নিজে ম্যাজিস্ট্রেটকে ওই বিষয়টি, অপরাধের বিষয়টি জানাবেন এবং তিনি নিজে ঘটনাস্থলে যাবেন অথবা অধস্তন কোনো অফিসারকে ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দেবেন এবং তদন্ত করার জন্য নির্দেশ দেবেন। সেই সাথে তদন্ত করার ক্ষেত্রে অপরাধীদের গ্রেফতার করতে পারবেন এবং অপরাধীদের খুঁজেও বের করতে পারবেন। ধারা 157। একশো সাতান্নর কতে বলা হয়েছে, অপরাধটি গুরুতর প্রকৃতির না হলে তদন্তের প্রয়োজন নাই। অর্থাৎ
থানায় যখন কোনো অপরাধের সংবাদ আসে, এখন সংবাদ আসার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি মনে করেন যে না, অপরাধটি তদন্ত করার মতো পর্যাপ্ত কোনো কারণ নাই, তাহলে তিনি তদন্ত করবেন না। অথবা অপরাধটি যদি গুরুতর প্রকৃতির না হয়, সেক্ষেত্রেও তিনি তদন্ত করবেন না। অপরাধটি যদি পেনাল কোডের 95 ধারা অনুযায়ী হয়, সেক্ষেত্রেও তিনি তদন্ত করবেন না। অপরাধটি তদন্ত যদি জনগণের বিরুদ্ধে যায়, সেক্ষেত্রেও অপরাধের তদন্ত করা থেকে বিরত থাকা যায়। ধারা 157(1). 157(2) বলা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি কোনো অপরাধের বিষয় তদন্ত না করেন, তাহলে তিনি কি কারণে তদন্ত করবেন না সে কারণটি অবশ্যই লিপিবদ্ধ করতে হবে, এবং যে ব্যক্তি অপরাধ সম্পর্কে খবর দেবেন তাকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তদন্ত না করার জন্য, তিনি তদন্ত যে করবেন না, কি কারণে করবেন না সেই বিষয়টি তাকে অবহিত করতে হবে। ধারা 157। ধারা 158-তে বলা হয়েছে, তদন্তের যে রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে, সেই রিপোর্টটা সর্বপ্রথম ঊর্ধ্বতন অফিসারের নিকট প্রেরণ করতে হবে। ঊর্ধ্বতন অফিসার যদি কোনো দিক নির্দেশনা দেয়, তাহলে সেই দিক নির্দেশনা বা পরামর্শ অনুসরণ করে তদন্ত কার্যক্রম সম্পূর্ণ করে সেই তদন্তের রিপোর্ট ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করতে হবে। ধারা 158। আজকের নতুন পড়া ধারা 160। ধারা 160 94 ধারার সময় বলছিলাম, 94 ধারার সময় বলছিলাম পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমনের মাধ্যমে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে লিখিতভাবে সমন দিতে পারেন। কোন কোন ক্ষেত্রে পারেন? ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারা পারেন। 94 ধারা কি ক্ষেত্র? কোনো ব্যক্তির নিকট যদি অপরাধ সংশ্লিষ্ট কোনো তথ্য, পার্সেল বা বস্তু থাকে, সেই তথ্য, পার্সেল বা বস্তু হাজির করার জন্য লিখিত আদেশ বা সমন দিতে পারেন। 103-1 বলা হয়েছে, কোনো জায়গায় যদি তল্লাশি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে ডাকা হয়, তারা যদি না আসে, তাহলে তাদেরকে সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে সমন বা আদেশ দেয়া যায়। 103-1। আর ধারা 160। ধারা আর 100 বলেন। এই যে 154 ধারাটা দেয়, এটা ওই যে বিআরবি তো খালি 243 বলছেন, এটা কি 243 ওই ডিফল্ট চলবো না আরো 44 লাগবো নাকি? 243 অনেক করে দেখলাম। এই ধারার মূল বিষয়টি হলো ফৌজদারি কার্যবিধি আইনের 154, বুঝতে পারছেন? পিআরবিতে আছে এটার বিস্তারিত বর্ণনা 43। 154 পিআরবি 243 বিধি 44 দরকার নাই। যেটা দরকার নাই সেটা হয়তো বাড়ানোর দরকার নাই, যতটুকু না, ওইটা তো প্রয়োজন। জানার জন্য আর কি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, কথা ঠিক আছে। প্রশ্ন করলে প্রশ্নের উত্তর পাওয়া যাবে, যেটা না বুঝবেন সেটা অবশ্যই বলবেন, ঠিক আছে? তাহলে তাহলে আপনারও শুধু 243টা পড়ুক না? হ্যাঁ, 243, এখানে 243-এর কথাই বলা আছে। ভাষ্যতেও 243-এর কথাই বলা আছে, এখানে 44-এর কথা তেমন কোনো বিষয় বলা নাই, ঠিক আছে? ঠিক আছে। আর 243টাই হলো মূল বিষয়। 243-এর ক থেকে ঝ পর্যন্ত বিস্তারিত বর্ণনা করা আছে। 243-এর ক থেকে ঝ। ঠিক আছে স্যার। তাহলে 160 ধারা, 160 160 ধারায় কি করতে পারেন? কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের বিষয় জানেন, তাহলে সেই ব্যক্তিকে সেই মামলা সম্পর্কে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিতে পারেন। তাহলে 94 ধারায় ছিল, যদি কোনো ব্যক্তির নিকট মামলা সংশ্লিষ্ট কোনো বস্তু, পার্সেল থাকে, তা দাখিল করার জন্য দিতে পারেন। 103-1 ধারায় সাক্ষী হওয়ার জন্য, কোনো তল্লাশির ক্ষেত্রে সাক্ষী হওয়ার প্রয়োজন হলে সেক্ষেত্রে দিতে পারেন। আর 160 ধারায় বলা হয়েছে, পুলিশ অফিসার সাক্ষী হাজির হওয়ার জন্য তলব করতে পারেন। মামলা তদন্তকারী পুলিশ অফিসার যদি জানতে পারেন, অর্থাৎ যে পুলিশ অফিসার বা যে সাব ইন্সপেক্টর মামলা তদন্ত সবসময় সাব ইন্সপেক্টর করে থাকেন। এখন মামলা তদন্ত করার ক্ষেত্রে যদি সাব ইন্সপেক্টর বা তদন্তকারী কর্মকর্তা যদি জানতে পারেন বা বুঝতে পারেন যে তার নিজের থানার বা অন্য থানার কোনো ব্যক্তি তার মামলা সম্পর্কে অবগত আছেন, তাহলে তিনি ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিত আদেশ দিতে পারেন। ধারা 160।
তাহলে ধারা 160-এর মূল বিষয়টি হলো, একজন অফিসার যখন কোনো অপরাধের মামলা তদন্ত করবেন, মামলা তদন্ত করার সময় তার কাছে যদি মনে হয় যে আমার এই মামলার অপরাধের বিষয় সম্পর্কে কোনো ব্যক্তি অবগত আছেন বা কোনো ব্যক্তি জানেন, তাহলে ওই ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে লিখিত আদেশ দিতে পারেন। এখন মনে করেন যে মামলা তদন্ত করতেছি আমি পাবনা থানার একজন সাব ইন্সপেক্টর। এখন সে মনে করেন যে সুজানগর থানা বা অন্য থানা বা ঈশ্বরদী থানার কোনো ব্যক্তি এই মামলা সম্পর্কে অবগত আছেন, সে কিভাবে জানতে পারেন? দেখা গেল সে ঈশ্বরদী থেকে শহরে আসছে, ঈশ্বরদী থেকে শহরে আসছে কোনো কিছু কেনাকাটা করার জন্য বা বাজারঘাট করার জন্য। এখন দেখা গেল এই সময় কোনো অপরাধ সংঘটন হয়েছে এবং ওই ঈশ্বরদী থানার কোনো ব্যক্তি সেই অপরাধ সম্পর্কে জানছে বা দেখতে পারছে বা বিষয় জানে, যেখানে কে অপরাধ করছে আর কে ভিকটিম, দুইটা বিষয় যখন জানতে পারবেন, কোন মামলা তদন্তকারী কর্মকর্তা যদি এখন দেখে তদন্ত করার ক্ষেত্রে যে দেখা গেল যে এখানে একটা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় দেখা গেল যে কোন ব্যক্তি ঘটনার সময় উপস্থিত ছিল বা কোন ব্যক্তি জানে, এখন ওই ব্যক্তিকে কি করবেন, সাক্ষী হওয়ার জন্য তিনি তলব করতে পারেন এবং লিখিতভাবে আদেশ দিতে পারেন। ধারা 160। তো ধারা 94-তে পারেন, ধারা 103-এ রাখতে পারেন, ধারা 160-এ সাক্ষী কোনো মামলার বিষয়ে যদি কোনো ব্যক্তি জানেন বা অবগত থাকেন, সেই ক্ষেত্রে সাক্ষী হওয়ার জন্য, কি হওয়ার জন্য, সাক্ষী হওয়ার জন্য, কোনো মামলার বিষয়ে সাক্ষী হওয়ার জন্য বা কোনো মামলার বিষয়ে কোনো তথ্য দেওয়ার জন্য ওই ব্যক্তিকে লিখিত ভাবে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারেন। ধারা 160। ধারা 160। ধারা 161, পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। এখন 160 দ্বারায় মনে করেন যে দুইজন তিনজন বা একজন ব্যক্তিকে সাক্ষী হিসেবে হাজির হওয়ার জন্য লিখিতভাবে আদেশ দেওয়া হয়েছে। এখন সে পুলিশ অফিসারের আদেশ পাইছে, পুলিশ অফিসারের আদেশ, লিখিত আদেশ পাইছে, আদেশ পাওয়ার পর সেই ব্যক্তি পুলিশ অফিসারের কাছে সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়েছে। এখন পুলিশ অফিসারের কাছে যখন সাক্ষী দেওয়ার জন্য হাজির হবেন, এই সাক্ষীটা কে লিপিবদ্ধ করবেন? এই সাক্ষী কে লিপিবদ্ধ গাড়ি বা করবেন? হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা। মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে এই আমরা কি সাক্ষীর করবো? জবানবন্দি লিপিবদ্ধ করবেন। যদি কখনো এমসিকিউ হয় যে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে কোনো ব্যক্তির যদি সাক্ষ্য গ্রহণ প্রয়োজন হয়, তাহলে সেই সাক্ষ্যকে লিপিবদ্ধ করবেন। মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে লিপিবদ্ধ করবেন, আপনার ভারপ্রাপ্ত কর্মকর্তা করবেন, না সফর সঙ্গী কোনো এএসআই বা কোনো কনস্টেবল করবেন? অবশ্যই উত্তর হবে এখানে মামলা তদন্তকারী কর্মকর্তা ওই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করবেন। ধারা 161। ধারা 161-এর একে বলা হয়েছে, মামলা তদন্তকারী পুলিশ অফিসার তদন্তকালে মৌখিকভাবে ঘটনা ও পরিস্থিতি সম্পর্কে জানে এমন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করতে পারেন। তাহলে 160 ধারায় আমি তো ওই সকল সাক্ষীদেরকে ডাকছি যে সকল সাক্ষী মামলা সম্পর্কে জানেন বা ঘটনা সম্পর্কে জানেন, এই সকল ব্যক্তিদের সাক্ষ্য হিসেবে ডাকা হয়েছে। এখন তারা হাজির হয়েছে, এখন কি করবেন? থানার বা এখন 161-এর এক ধারা মোতাবেক যিনি মামলা তদন্তকারী অফিসার, তিনি এই ঘটনা সম্পর্কে জানেন এরূপ ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবেন। ধারা 161-এর 1। ধারা 161-এর 1। 161-এর 2-এ বলা হয়েছে, ওই সকল ব্যক্তি যারা সাক্ষী হিসেবে হাজির হয়েছে তারা সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। তারা সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন, কিন্তু ফৌজদারি অভিযোগ, দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্তিমূলক কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন না। 161 ধারায় বলা হয়েছে, যাদেরকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে তাদের সাক্ষ্য মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে লিপিবদ্ধ করবেন এবং ঘটনা সম্পর্কে জানে এরূপ ব্যক্তির সাক্ষ্য লিপিবদ্ধ করবেন, অন্য কোনো ব্যক্তির নয়। ঘটনা সম্পর্কে জানে না, এ সকল ব্যক্তির সাক্ষ্য লিপিবদ্ধ করার কোনো প্রয়োজন নেই, কারণ সে জানেই না। কারণ সে জানেই না। যে জানে তার সাক্ষ্য লিপিবদ্ধ করবেন, কে করবেন? মামলা তদন্তকারী কর্মকর্তা অবশ্যই লিপিবদ্ধ করবেন। এখন যাদেরকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে তারা কি করবেন? তাদেরকে কি কি প্রশ্ন করবেন? ভাই তুমি দেখছো এটা কে খুন করছে? ভাই তুমি দেখছিলা কে খুন করছে? কি দিয়ে খুন করছে? কিভাবে খুন করছে? কোথায় খুন করছে? কখন খুন করছে? কোন সময় খুন করছে? ঠিক আছে, সঙ্গে কে কে ছিল? বড় মানুষ ছিল না ছোট মানুষ ছিল?
লম্বা চড়া মানুষ ছিল না, টাকলা ছিল না, বেটে ছিল, চুল দাড়ি বেশি ছিল না, বড় ছিল না, ছোট ছিল, এই সকল বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করবেন। সাক্ষীগণ বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন এবং জবাব দিতে বাধ্য থাকবেন। কিন্তু এই সাক্ষীগণ যারা সাক্ষী হিসেবে হাজির হয়েছে, তারা এমন কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় যে প্রশ্নের উত্তর দেওয়ার ফলে ওই ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি কোনো মামলা হতে পারে বা কোনো দণ্ড হতে পারে, অথবা তার যে সম্পত্তি থাকবে সেই সম্পত্তি বাজেয়াপ্তের মতো কোনো ঘটনা বা কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই সকল প্রশ্নের জবাব দিতে সাক্ষীগণ বাধ্য নয়। তাহলে ধারা 161 রাখে ওই সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবেন যে সকল ব্যক্তি অপরাধ সম্পর্কে অবগত আছেন বা ঘটনা সম্পর্কে অবগত আছেন। ওই সকল ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করবেন। কে করবেন? মামলা তদন্তকারী কর্মকর্তা করবেন। আর 161 দিয়ে বলা হয়েছে সাক্ষীগণ সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন, কিন্তু ওই সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন না যে প্রশ্নের জবাব দিলে তিনি অভিযোগ, ফৌজদারি অভিযোগ বা দণ্ড অথবা সম্পত্তি বাজেয়াপ্তির মতো ঘটনা ঘটতে পারে এমন প্রশ্নের জবাব দিতে তিনি বাধ্য নয়। ধারা 161 বলা হয়েছে পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণকালে সাক্ষীদের বিবৃতি পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করবেন। অর্থাৎ 3 জন বা 4 জন বা 5 জন যদি সাক্ষী হাজির হয়, সেক্ষেত্রে রহিম যে জবানবন্দি দেবে বা যে সাক্ষ্য দেবে, রহিমের সাক্ষ্য একটা পাতা লিপিবদ্ধ করতে হবে। পরবর্তীতে দেখা গেল আবার করিম আসছে, করিমের একটা পাতা লিপিবদ্ধ করতে হবে। আবার দেখা গেল যে যদু আসছে, মধু আসছে, কদু আসছে, এদের এক একজনের সাক্ষ্য বা জবানবন্দি এক একটা ভাবে পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করতে হবে। একসাথে 5 জনের জবানবন্দি লিপিবদ্ধ করা যাবে না, ধারা 161 তাহলে যদি কখনো প্রশ্ন হয়, এমসিকিউ প্রশ্ন হয় যে সাক্ষীদের জবানবন্দি কিভাবে লিপিবদ্ধ করতে হবে, একসাথে লিপিবদ্ধ করতে হবে, পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করতে হবে, অথবা 2 জনের 2 জন করে লিপিবদ্ধ করতে হবে, অথবা এক একজন করে করতে হবে, এক একজন বা পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করতে হবে, ধারা 161। তো ধারা 160 বলা হয়েছে মামলার অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি অবগত আছেন, মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে যদি বুঝতে পারেন, তাহলে সেই ব্যক্তি যদি তার থানা এলাকায় হয় অথবা তার থানা এলাকার না হয়ে অন্য কোনো থানা এলাকার হয়, তাহলে ওই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য লিখিতভাবে আদেশ দিতে পারেন, ধারা 160। ধারা 161 ওই ব্যক্তি যদি হাজির হয় বা ওই ব্যক্তিগণ যদি হাজির হয়, হাজির হওয়ার পর থানার মামলা তদন্তকারী কর্মকর্তার করণীয় কি বা কার্য পদ্ধতি কি। ধারা 161 একে বলা হয়েছে তাদের সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। এরূপ ব্যক্তির সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে যে ব্যক্তি অপরাধ সম্পর্কে জানেন বা অবগত আছেন। 161 দিয়ে বলা হয়েছে ওই সকল সাক্ষীগণ সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে, কিন্তু এমন কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবে না যে প্রশ্নের জবাব দিলে ওই ব্যক্তি ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে বা দণ্ড হওয়ার সম্ভাবনা থাকবে বা তার সম্পত্তি বাজেয়াপ্তির মতো ঘটনা ঘটতে পারে। এরূপ প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। এখানে সাক্ষী যদি একাধিক হয় তাহলে তাদের পৃথক পৃথক ভাবে জবানবন্দি বা সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে, ধারা 161। ধারা 161। ধারা 162। ধারা 162। 162তে বলা হয়েছে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে স্বাক্ষর করতে হবে না এবং বিবৃতি সাক্ষ্য হিসেবে ব্যবহার। ধারা 162। 160-এ আমরা সাক্ষী ডাকলাম, 161-তে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করলেন এবং পৃথক পৃথক ভাবে গ্রহণ করা হলো, লিপিবদ্ধ করা হলো। এখন এই যে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো, লিপিবদ্ধ করা হলো, লিপিবদ্ধ করার পর করণীয় কি। ধারা 162-এর 1। ধারা 162-এর 1। ধারা 162-এর 1 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের নিকট প্রদত্ত বিবৃতিতে সাক্ষী স্বাক্ষর করবেন না। অর্থাৎ পুলিশ অফিসারের নিকট যে সাক্ষী সাক্ষ্য দিছেন এবং পুলিশ অফিসার বা মামলা তদন্তকারী কর্মকর্তা যে সাক্ষ্য যে জবানবন্দি লিপিবদ্ধ করছেন বা যে সাক্ষ্য পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করছেন, এই পৃথক পৃথক ভাবে যে বিবৃতি প্রদান করা হয়েছে বা লিপিবদ্ধ করা হয়েছে, এই বিবৃতিতে কোনো সাক্ষী স্বাক্ষর করবেন না। এই বিবৃতি বা জবানবন্দি অনুসন্ধান বা বিচারের উদ্দেশ্যে ব্যবহার করা যায় না, অর্থাৎ পুলিশের নিকট দেয়া কোনো তথ্যই বিচারের সময় কাজে লাগে না।
সাক্ষ্য আইনের কত ধারা? সাক্ষ্য আইনের 27, সরি সাক্ষ্য আইনের 27 না, সাক্ষ্য আইনের কত ধারা, 24 না 25 ভুলে গেছি। তাহলে 162 ধারায় বলা হয়েছে পুলিশের নিকট প্রদত্ত বিবৃতিতে সাক্ষীদের স্বাক্ষর করতে হবে না, কারণ পুলিশের নিকট এই বিবৃতি বা যে সাক্ষ্য বা যে জবানবন্দি প্রদান করা হয়েছে, এই জবানবন্দি বিবৃতি বা সাক্ষ্য আদালতে বিচারের উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। তবে কোনো সাক্ষী যদি আদালতে হাজির হয়ে পুলিশের নিকট দেয়া যে জবানবন্দি বা সাক্ষী তার বিপরীত কোনো কিছু যদি বলে, সেই ক্ষেত্রে পুলিশের নিকট দেয়া এই জবানবন্দি ব্যবহার করা যেতে পারে। তাহলে কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে? যদি কোনো ব্যক্তি পুলিশের নিকট হাজির হয়ে বললো যে না, রহিম খুন করছে, এখন আদালতে হাজির হওয়ার পর বলতেছে যে না, যদু মধু খুন করছে, রহিম খুন করে নাই, সেই ক্ষেত্রে এই যে সাক্ষীর যে সাক্ষ্যটা থাকলো বা জবানবন্দি, এই জবানবন্দি তখন কি দুই রকমের হয়ে গেল। তাহলে এই যে পুলিশের নিকট দেয়া জবানবন্দি, ওই সাক্ষী যখন আদালতে হাজির হয়ে ভিন্ন রূপ কোনো জবানবন্দি দেয় বা সাক্ষ্য দেয়, সেই ক্ষেত্রে এই জবানবন্দি বিচারের কাজে ব্যবহার করা যায়। তাছাড়া এই জবানবন্দি বা যে স্বীকৃতি বা বিবৃতি বা সাক্ষ্য আদালতে বিচারের কাজে ব্যবহার করা যায় না। ধারা 162। ধারা 160-এ সাক্ষীকে তলব করা, ধারা 161-তে সাক্ষী সাক্ষ্য লিপিবদ্ধ করা, ধারা 162-তে বিবৃতিতে বা লিপিবদ্ধ যাই কিছু করা হোক না কেন তাতে সাক্ষী স্বাক্ষর করবে না। কেন করবে না? এই বিবৃতি বা জবানবন্দি আদালতে অনুসন্ধানের কাজে বা বিচারের কাজে ব্যবহার করা যায় না, কারণ পুলিশের নিকট দেওয়া কোনো তথ্যই আদালতে গ্রহণযোগ্যতা পায় না, আদালত বিশ্বাস করে না। আদালত মনে করে যে ভয়ভীতি, প্রলোভন, হুমকি, মারধর এসব কাজকর্ম করে এই জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে। এই জবানবন্দি বা সাক্ষ্য যাই কিছু হোক না কেন এগুলা লিপিবদ্ধ করা হয়েছে, যার কারণে পুলিশ অফিসারের নিকটে জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য না। তবে ওই ব্যক্তি সাক্ষী যদি আদালতে হাজির হয়ে ভিন্নরূপ কিছু বলে, সেই ক্ষেত্রে ওই বিপরীত প্রমাণের জন্য এই 161 ধারায় যে সাক্ষ্য গ্রহণ করা হয়, এই সাক্ষ্য তখন ব্যবহার করা যায়। কখন করা যায়? 162 ধারা মোতাবেক ব্যবহার করা যায়, সাক্ষ্য আইনের 147 ধারা মোতাবেক। সাক্ষ্য 145-47 ধারা মোতাবেক তখন ব্যবহার করা যায়। ধারা 163, কোনো প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। আপনি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করবেন, সেই ক্ষেত্রে কি করা যাবে না? কোনো হুমকি, প্রতিশ্রুতি বা প্রলোভন দেওয়া যাবে না। সাক্ষ্য আইনের ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 163-1, ধারা 163-1 একে বলা হয়েছে পুলিশ অফিসার সাক্ষ্য গ্রহণকালে সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক কোনো প্রকার ভয়ভীতি, হুমকি, প্রলোভন বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। অর্থাৎ কোনো পুলিশ অফিসার যদি কোনো ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করেন, সেই ব্যক্তিকে কোনো প্রকার হুমকি, প্রলোভন দেওয়া যাবে না বা হুমকি দেওয়া যাবে না যে তুমি যদি সাক্ষ্য না দাও তোমাকে মামলা দেব, তোমাকে কোনো অপরাধে অভিযুক্ত করে দেব, বা তোমাকে মারবো, ধরবো, বা অন্য কোনো প্রকার হুমকি দেওয়া যাবে না যে তোমাকে দেখে নেবো, এই করবো সেই করবো, এগুলা বলা যাবে না। ধারা 163-1। 163-2 বলা হয়েছে কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় বিবৃতি দিতে চায়, তাহলে তাকে হুঁশিয়ারি বা অন্য কোনো ভাবে বিবৃতি দেয়া থেকে আটকানো যাবে না। এখন দেখা গেল একজন ব্যক্তি, সবুজ নামের মনে করেন একজন ব্যক্তি অপরাধের ঘটনা সম্পর্কে জানে। এখন সবুজ খুবই সাহসী, সে কি করতেছে, যেহেতু সে অপরাধের বিষয়টি জানে, সে মামলা তদন্তকারী কর্মকর্তাকে বলতেছে যে স্যার, আমি বিষয়টি জানি, এই বিষয়ে আমি সাক্ষ্য দিতে রাজি আছি, আপনি যদি আমার সাক্ষ্য নেন তাহলে আমি সাক্ষ্য দিতে রাজি আছি। যদি এরূপ কোনো ব্যক্তি নিজে থেকেই যদি স্বেচ্ছায় যদি সাক্ষ্য দিতে চায়, তাহলে ওই ব্যক্তির অবশ্যই সাক্ষ্য গ্রহণ করতে হবে। তাকে সাক্ষ্য গ্রহণ থেকে বিরত রাখা যাবে না, বা এই তুমি সাক্ষ্য দিতে পারবে না, তোমার সাক্ষ্য নেওয়া যাবে না, তোমার সাক্ষ্য ঠিক হবে না, তোমার সাক্ষ্য দেওয়া উচিত হবে না, তোমাকে মেরে ফেলতে পারে, ভয়ভীতি দেখাইতে পারে, এই করতে পারে সেই করতে পারে, এগুলা করা যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নিজের ইচ্ছায় সাক্ষ্য দিতে চায়, তাহলে সেই ব্যক্তি সাক্ষ্য গ্রহণ করতে হবে, তাকে কোনো প্রকার হুমকি দেওয়া যাবে না, বা এই সাক্ষ্য দেওয়া থেকে তাকে বিরত রাখা যাবে না। ধারা 163-2।
তো ধারা 160 বলা হয়েছে সাক্ষী তলব করা যাবে। ধারা 161 একে বলা হয়েছে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করতে হবে, যে ব্যক্তি জানে তার সাক্ষ্য গ্রহণ করতে হবে। 161 দিয়ে বলা হয়েছে তিনি সকল প্রকার প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন, কিন্তু এমন কোনো প্রশ্নের জবাব দেবেন না যে প্রশ্নের জবাবে তিনি ফৌজদারি আদালতে কোনো মামলা হতে পারে বা কোনো দণ্ড হতে পারে বা সম্পত্তি বাজেয়াপ্তি হতে পারে এমন প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। সাক্ষীদের সাক্ষ্য ভিন্ন ভিন্ন ভাবে বা পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করতে হবে। 162 ধারায় বলা হয়েছে সাক্ষী যে সাক্ষ্য দেবেন সেই সাক্ষ্যের বিবৃতিতে বা জবানবন্দিতে বা লিপিবদ্ধকৃত সেই ইয়েতে স্বাক্ষর করতে হবে না। এখানে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নাই, কারণ পুলিশের নিকট দেয়া বিবৃতি বা জবানবন্দি বিচারের কাজে ব্যবহার করা যায় না। কিন্তু সাক্ষী যদি আদালতে হাজির হওয়ার পর ভিন্নরূপ কিছু বলে, সেই ক্ষেত্রে এই বিবৃতি আদালতে তখন ব্যবহার করা যায়। 163 ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দিতে না চায় তাহলে তাকে হুমকি ধামকি দিয়ে সাক্ষ্য নেওয়া যাবে না। ধারা 163 বলা হয়েছে সাক্ষ্য আইনের 24 ধারা মোতাবেক কোনো ব্যক্তিকে ভয়ভীতি হুমকি প্রলোভন ইত্যাদি দিয়ে সাক্ষ্য গ্রহণ করা যাবে না। আবার দিয়ে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় সাক্ষ্য দিতে চায় বা জবানবন্দি দিতে চায় তাহলে তাকে হুঁশিয়ারি বা সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখা যাবে না। ধারা 163। ধারা 164। ধারা 164। ধারা 164-তে বলা হয়েছে বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা। বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষমতা, এর কার ক্ষমতা? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 164-র 1। 164-র 1 বিবৃতি বা স্বীকারোক্তি। বিবৃতি বা স্বীকারোক্তি। স্বীকারোক্তি কে দেয়? আসামি দেয়। স্বীকারোক্তি কে দেয়? আসামি দেয়। আর বিবৃতি সাক্ষী দেয়। সাক্ষী বিবৃতি দেয়, সাক্ষ্য দেয়, বিবৃতি দেয়। একজন অপরাধী ব্যক্তিও বিবৃতি দেয়, বা কিন্তু অপরাধী ব্যক্তি যে সকল কথা বলে নিজের পক্ষে নিজের বিপক্ষে যায়, নিজের অপরাধের কথা স্বীকার করে যে সকল বিবৃতি দেয় সেই বিবৃতি স্বীকারোক্তি হিসেবে গণ্য করা হয়। কারণ স্বীকারোক্তি সবসময় স্বীকারোক্তি সবসময় অপরাধীর বিপক্ষে যায়। ধারা 164 পিআরবি। ধারা 164 ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারা। ধারা 164 ফৌজদারি কার্যবিধি আইনের 364। ধারা 164-র 1 মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তদন্তের সময় বা পরবর্তী পর্যায়ে অনুসন্ধান বা বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময় তার নিকট দেওয়া বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারেন। অর্থাৎ এখানে বলা হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট তদন্তের সময়, অর্থাৎ কোনো অপরাধের বিষয়ে যদি তদন্ত চলে তাহলে তদন্তের সময় অথবা তদন্তের রিপোর্ট যখন ম্যাজিস্ট্রেটের নিকট যায় বা আদালতের নিকট যায়, সেই অপরাধের বিষয়ে যখন বিচার চলে বা অনুসন্ধান কার্যক্রম চলে, সেই অনুসন্ধানের সময় বা বিচার শুরু হওয়ার অনুসন্ধানের বা বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময় তার নিকট যদি কোনো ব্যক্তি বা অপরাধী যদি বিবৃতি বা স্বীকারোক্তি দিতে চায় তাহলে তিনি তা লিপিবদ্ধ করতে পারেন। ধারা 164-র 1। ধারা 164-র 1। ধারা 164-র 2। দুয়ে বলা হয়েছে সাক্ষী বা আসামির বিবৃতি ও স্বীকারোক্তি গ্রহণ করার সময় ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারায় বর্ণিত পদ্ধতিতে লিপিবদ্ধ ও স্বাক্ষরিত হতে হবে। যে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা বিচার করবেন তার নিকট লিপিবদ্ধ বিবৃতি বা স্বীকারোক্তি প্রেরণ করতে হবে। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 164-র 2 উপধারায় যে ব্যক্তি সাক্ষী হিসেবে বিবৃতি দেবেন বা যে ব্যক্তি অপরাধী নিজের সম্পর্কে স্বীকারোক্তি প্রদান করবেন, সেই বিবৃতি বা স্বীকারোক্তি লিপিবদ্ধ করার সময় অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 364 যে ধারা আছে, 364 যে ধারা আছে সেই 364 ধারা অনুসরণ করে সেই 364 ধারা অনুসরণ করে স্বীকৃতি বা বিবৃতি, স্বীকারোক্তি বা বিবৃতি লিপিবদ্ধ করতে হবে। আর এই অপরাধের যে বিচার করবেন
এই অপরাধের যে বিচার আদালতে হবে বা যে ম্যাজিস্ট্রেট এই অপরাধের বিচার করবেন, সেই ম্যাজিস্ট্রেট বরাবর এই বিবৃতি বা স্বীকারোক্তি প্রেরণ করতে হবে। ধারা 164(2)। 164 রাখে বলা হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এই বিবৃতি লিপিবদ্ধ করতে পারবেন। কখন করতে পারবেন? তদন্তের সময়ে অথবা তদন্তের পরবর্তী সময়ে, বিচার শুরু হওয়ার পূর্বে বা অনুসন্ধান শুরু হওয়ার পূর্বে যদি কোনো ব্যক্তি সাক্ষী হিসেবে বিবৃতি দেয় বা কোনো অপরাধী যদি স্বীকারোক্তি দিতে চায়, তাহলে সেই স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন। কে পারবেন? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারবেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবেন, অথবা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাক্ষ্যের বিবৃতি বা আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন। ধারা 164(2) বলা হয়েছে সাক্ষীর বিবৃতি বা আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারা অনুসরণ পূর্বক সেই বিবৃতি লিপিবদ্ধ করতে হবে এবং যে ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন সেই ম্যাজিস্ট্রেট কর্তৃক ওই লিপিবদ্ধ ওই বিবৃতি বা লিপিবদ্ধ স্বাক্ষরিত হবে ও সিলমোহর অঙ্কিত হতে হবে। ধারা 164(2)। সেই সাথে লিপিবদ্ধ করার পর যে ম্যাজিস্ট্রেট ওই অপরাধের বিষয়টি বিচার করবেন বা অনুসন্ধান করবেন তার নিকটে রিপোর্ট প্রেরণ করতে হবে। ধারা 164(2). 164(3)-এ বলা হয়েছে স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট বোঝাবেন। কাকে বোঝাবেন? স্বীকারোক্তি কার নিকট থেকে নেওয়া হয়? অপরাধী ব্যক্তির নিকট থেকে স্বীকারোক্তি নেওয়া হয়। এই স্বীকারোক্তি নেওয়ার পূর্বে অপরাধী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অবশ্যই বোঝাবেন যে তুমি দোষ স্বীকার করতে বাধ্য না। অর্থাৎ অপরাধী ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট বোঝাবেন যে তুমি দোষ স্বীকার কেন করতেছো, তুমি দোষ স্বীকার করতে বাধ্য না, তুমি দোষ স্বীকার করতে বাধ্য না, তুমি সে সত্ত্বেও দোষ স্বীকার করতেছো। তুমি যে দোষ স্বীকার করে যে বিবৃতি দিতেছো, এই বিবৃতি তোমার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে। ম্যাজিস্ট্রেট এই সকল বিষয় ওই অপরাধী ব্যক্তিকে বোঝাতে হবে। এই দোষ স্বীকার অবশ্যই নিজের ইচ্ছায় হতে হবে। এই দোষ স্বীকার অবশ্যই নিজের ইচ্ছায় হতে হবে। দোষ স্বীকারোক্তি লিপিবদ্ধ শেষে ম্যাজিস্ট্রেট লিপির নিচে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যে লিপিবদ্ধ করবেন সেই লিপিবদ্ধ করার নিচে মন্তব্য কলামে মন্তব্য মন্তব্য লিপিবদ্ধ করবেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট নিজে মন্তব্য লিপিবদ্ধ করবেন এবং স্বাক্ষর করবেন। ধারা 164(3). নোট: স্বীকারোক্তি গ্রহণের পূর্বে আসামিকে 3 ঘন্টা সময় দিতে হবে। যদি কখনো প্রশ্ন হয়, এমসিকিউ হয়, যে একজন আসামির স্বীকারোক্তি গ্রহণ করার ক্ষেত্রে তাকে কতক্ষণ সময় দিতে হবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, তাহলে অবশ্যই উত্তর হবে 3 ঘন্টা সময় দিতে হবে। অর্থাৎ কোনো অপরাধী ব্যক্তির যদি স্বীকারোক্তি লিপিবদ্ধ করা হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অবশ্যই তাকে 3 ঘন্টা সময় দেবেন। 3 ঘন্টা সময় দেবেন। ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 164 এবং 364 তারপর ম্যাজিস্ট্রেট আসামিকে 6টি প্রশ্ন করবেন। অর্থাৎ 364 ধারা যখন অনুসরণ করার কথা বলা হয়েছে, তখন 364 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট যখন কোনো আসামির স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন, সেই স্বীকারোক্তি লিপিবদ্ধ করার পর আসামিকে 6টি প্রশ্ন করবেন। 6টি প্রশ্ন কি? 1. পুলিশের হেফাজতে আপনি কতদিন ছিলেন? পুলিশের হেফাজতে আপনি কতদিন ছিলেন? কে করবেন প্রশ্নটা? ম্যাজিস্ট্রেট করবেন। কাকে করবেন? অপরাধী ব্যক্তিকে করবেন। যে ব্যক্তি অপরাধ সম্পর্কে স্বীকারোক্তি দেবেন সেই ব্যক্তিকে করবেন। তাহলে প্রথম প্রশ্ন কি হবে? পুলিশের হেফাজতে আপনি কতদিন ছিলেন? দ্বিতীয় প্রশ্ন, দোষ স্বীকার করার জন্য আপনার উপর কেউ কোনো চাপ দিয়েছে কি? মানে দোষ স্বীকার করার জন্য আপনার উপরে কেউ কোনো চাপ দিয়েছে? তৃতীয় প্রশ্ন, দোষ স্বীকার আদায় করার জন্য আপনাকে কেউ শাসিয়েছে কিনা? দোষ স্বীকার করার জন্য আপনাকে কেউ শাসিয়েছে কিনা, অর্থাৎ যদি পুলিশের হেফাজতে থাকে, যদি রিমান্ডে থাকে, সেই ক্ষেত্রে যদি নির্যাতনের ফলে বা অন্য কোনো উপায়ে যদি মনে করে ভয়ভীতি দেখায়, যে সাক্ষ্য আইনের 24 ধারায় যে বলা হয়েছে, যদি ভয়ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয়, প্রলোভন দেওয়া হয়, সেক্ষেত্রে যদি কোনো অপরাধী দোষ স্বীকার করতে চায় সেটা করতে পারে। এখন দোষ স্বীকারোক্তিমূলক যদি কোনো জবানবন্দি দিতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেট অপরাধী ব্যক্তিকে অবশ্যই 6টি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন হবে, পুলিশ হেফাজতে আপনি কতদিন ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার উপরে কেউ কোনো চাপ দিয়েছে কিনা দোষ স্বীকার করার জন্য বা স্বীকারোক্তি দেওয়ার জন্য? আপনার উপরে কেউ চাপ দিয়েছে কিনা, কোনো প্রকার চাপ সৃষ্টি করেছে কিনা? তৃতীয় প্রশ্ন হবে, দোষ স্বীকার আদায় করার জন্য আপনাকে কেউ শাসিয়েছে কিনা, অর্থাৎ ভয়ভীতি দেখাইছে কিনা? চতুর্থ প্রশ্ন হবে,
দোষ স্বীকার করার জন্য আপনাকে কি কেউ কোনো প্রলোভন দেখিয়েছে, অর্থাৎ লোভ দেখাইছে কিনা, যে তুমি যদি দোষ স্বীকার করো 1 কোটি টাকা দেবো, 1.5 কোটি টাকা দেবো। তুমি দোষ স্বীকার করার ফলে তুমি মনে করো যে জেলে গেলা, কিন্তু তোমার যে ফ্যামিলি থাকবে, বউ বাচ্চা ছেলে মেয়ে থাকবে, তারা সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এরূপ কোনো কেউ লোভ দেখাইছে কিনা। 5 নম্বর হলো, আপনাকে রাজসাক্ষী করার প্রস্তাব দেওয়া হয়েছে কিনা, অর্থাৎ একজন রাজসাক্ষী একজন রাজসাক্ষী যখন হয়, ফৌজদারি কার্যবিধি আইনের 337-38 ধারা মোতাবেক যখন রাজসাক্ষী করা হয়, একজন রাজসাক্ষীকে, কোন ব্যক্তিকে রাজসাক্ষী করা হয়? যে ব্যক্তি অপরাধী, অপরাধের সাথে যার সংশ্লিষ্টতা আছে, বা যে অপরাধ সম্পর্কে জানে যে আমি অপরাধ করছি, আমার সাথে রহিম করিম যদু মধু ওরা সবাই অপরাধ করছে। এখন রাজসাক্ষী কোন ক্ষেত্রে করা হয়? যখন অপরাধের কোনো কূল কিনারা পাওয়া যায় না, অর্থাৎ কোনোভাবেই অপরাধ যদি প্রমাণ করা না যায়, সেক্ষেত্রে অপরাধীদের ভিতর থেকে একজনকে রাজসাক্ষী হিসেবে নির্বাচন করা হয়। এখন ম্যাজিস্ট্রেট এখানে দোষ স্বীকারোক্তি করার সময় তিনি বলবেন যে আপনাকে রাজসাক্ষী করার প্রস্তাব দেওয়া হয়েছে কি। 6 নম্বর প্রশ্ন, আপনি দোষ স্বীকার কেন করেছেন? আপনি দোষ স্বীকার কেন করছেন? এই 6টি প্রশ্ন অপরাধী ব্যক্তিকে করতে হবে, এবং অপরাধী ব্যক্তির নিকট থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য তাকে 3 ঘন্টা সময় দিতে হবে। ধারা 160-এ বলা হয়েছে, মামলা তদন্তকারী কর্মকর্তা অপরাধ সম্পর্কে জানে এরূপ ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য তলব করতে পারেন। 161-তে বলা হয়েছে, যদি এক বা একাধিক ব্যক্তি সাক্ষী হিসেবে হাজির হয়, তাহলে তাদের সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। কে করবেন? মামলা তদন্তকারী কর্মকর্তা নিজে করবেন। তার সাক্ষীগণ প্রত্যেকটা প্রশ্নেরই জবাব দিতে বাধ্য থাকবেন, কিন্তু এমন কোনো প্রশ্নের জবাব দেবেন না যে প্রশ্নের জবাবের ফলে কোনো ফৌজদারি অভিযোগ, দণ্ড বা সম্পত্তি বাজেয়াপ্তির মতো ঘটনা ঘটতে পারে। এখানে সাক্ষীদের জবানবন্দি পৃথক পৃথক ভাবে লিপিবদ্ধ করতে হবে। 162-র 1 ধারায় বলা হয়েছে, পুলিশের নিকট প্রদত্ত জবানবন্দি বা বিবৃতি আদালতে ব্যবহার করা যায় না। আদালতে ব্যবহার করা যায় না, সেই জন্য এই বিবৃতিতে স্বাক্ষর করার কোনো প্রয়োজন নেই। তবে যদি সাক্ষী আদালতে হাজির হয়ে ভিন্নরূপ কিছু উপস্থাপন করে, সেই ক্ষেত্রে সাক্ষীর এই বিপরীত ভাষার জন্য এই লিপিবদ্ধকৃত, পুলিশের নিকট এই লিপিবদ্ধ বিবৃতি ব্যবহার করা যায়। 163 ধারায় 1-এ বলা হয়েছে, কোনো প্রকার ভয়ভীতি বা প্রলোভন, হুমকি বা প্রতিশ্রুতি দেওয়া যাবে না। আর 2-এ বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাক্ষী হিসেবে বিবৃতি দিতে চায়, তাহলে তার সাক্ষী গ্রহণ করতে হবে, তাকে নিরাশ করা যাবে না, বা সাক্ষী দেওয়া হতে তাকে বিরত রাখা যাবে না। 164 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দিতে চায়, তাহলে সাক্ষীর বিবৃতি বা কোনো অপরাধী ব্যক্তি যদি স্বীকারোক্তি দিতে চায়, তাহলে ম্যাজিস্ট্রেট, কোন ম্যাজিস্ট্রেট? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই অপরাধী ব্যক্তির জবানবন্দি বা অপরাধী ব্যক্তির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারবেন। এক্ষেত্রে লিপিবদ্ধ করার পূর্বে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারায় বর্ণিত পদ্ধতিতে লিপিবদ্ধ ও স্বাক্ষরিত হতে হবে। আর 164 ধারা 3-এ বলা হয়েছে, এখানে ম্যাজিস্ট্রেট যখন কোনো ব্যক্তির স্বাক্ষর লিপিবদ্ধ করবেন, কোনো ব্যক্তির স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন, তাকে অবশ্যই 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে হবে, তাকে 3 ঘন্টা সময় দিতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 160 থেকে ধারা 164 বুঝতে কারো কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে কোনো বিষয়? প্রশ্ন নাই স্যার। এখানে 160 ধারা থেকে শুরু করে 163 ধারা পর্যন্ত পুলিশের কার্যক্রম আছে। 64 ধারা পুরোটাই ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। এখান থেকে যে প্রশ্নটা হতে পারে যে
একজন পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সাক্ষী তলব করতে পারেন, বা কোন কোন ক্ষেত্রে সাক্ষীকে তলব করার জন্য বা হাজির করার জন্য লিখিত আদেশ দিতে পারেন? এখানে 94 ধারায় কোনো বস্তু হাজির করার জন্য লিখিত আদেশ দিতে পারেন। 103-1 ধারায় সাক্ষী হওয়ার জন্য, তল্লাশির কাজে সাক্ষী হওয়ার জন্য তলব করতে পারেন। 160 ধারায় কোনো অপরাধের বিষয়ে যদি কোনো ব্যক্তি জানে সেক্ষেত্রে সাক্ষী হওয়ার জন্য তলব করতে পারেন। আর একটি প্রশ্ন হতে পারে পুলিশ অফিসার কর্তৃক জবানবন্দি রেকর্ড করার, জবানবন্দি বা সাক্ষীর সাক্ষ্য বা বিবৃতি লিপিবদ্ধ করার পদ্ধতি আলোচনা করুন, বা পদ্ধতি কি? তাহলে ধারা 161 থেকে সাক্ষী যখন হাজির হবে কি করতে হবে, তারপর 162-তে কি কি করতে হবে, কিভাবে সাক্ষীর সাক্ষ্য নিতে হবে, তারপর 163-তে বলা হয়েছে এই যে সাক্ষীর সাক্ষ্য বা বিবৃতি কিভাবে ব্যবহার করা যাবে না, এই সকল বিষয়ে বিস্তারিত বর্ণনা করা আছে। তাহলে এখান থেকে মূল প্রশ্ন হলো পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সাক্ষীকে তলব করতে পারেন, এবং পুলিশ অফিসার কর্তৃক সাক্ষীর সাক্ষ্য বা বিবৃতি লিপিবদ্ধ করার পদ্ধতি কি? ধারা 161 থেকে ধারা 161, ধারা 162, ধারা 163। আর সাক্ষী কোন কোন ক্ষেত্রে তলব করা যায়? ধারা 94, ধারা 103-1, ধারা 160। আর বুঝতে কোনো সমস্যা আছে? এর বাইরে প্রশ্ন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে এমসিকিউ আসতে পারে সাক্ষ্যের সাক্ষ্য অপরাধী ব্যক্তির স্বীকারোক্তি গ্রহণের পূর্বে অবশ্যই তাকে 3 ঘন্টা সময় দিতে হবে, তাকে 6টি প্রশ্ন করতে হবে, তাকে বিভিন্ন বিষয় জানাইতে হবে যে তুমি যদি এই সাক্ষ্য দাও বা স্বীকারোক্তি দাও, এই স্বীকারোক্তি তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এই স্বীকারোক্তি তোমার বিরুদ্ধে যাবে, এই স্বীকারোক্তি দিতে তোমার কোনো কেউ জোর করছে কিনা, কেউ কোনো ভয়ভীতি দেখাইছে কিনা, কেউ হুমকি প্রলোভন বা লোভ লালসা দেখাইছে কিনা, এই প্রত্যেকটা বিষয় সাক্ষীকে জানাইতে হবে। জানানোর পর তাকে মূল বিষয়টি বলতে হবে যে তুমি যদি এই বিবৃতি প্রদান করো, এই বিবৃতি আদালতে তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে। ধারা 164, ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 364। যখন 164 ধারা বিবৃতি লিপিবদ্ধ করা হবে তখনই ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারা অনুসরণ করতে হবে। আর বুঝতে কোনো সমস্যা আছে 164 ধারা পর্যন্ত? তাহলে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, মন দিয়ে একটু পড়াশোনা করেন, পড়াশোনা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ লেগে থাকলে ইনশাল্লাহ কাজ হবে। যত পড়বেন, যত লেখা থাকবেন, যত লিখবেন, তত ইনশাল্লাহ কাজ হবে। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সকালে ক্লাস ইনশাল্লাহ 7টা 20-এ হবে। আজকে উঠতে পারি নাই, ফোন চার্জ ছিল না, চার্জ বন্ধ হওয়ার কারণে অ্যালার্ম বাজে নাই, অ্যালার্ম না বাজার কারণে আর উঠতে পারি নাই। তো সকালবেলা ইনশাল্লাহ উঠবো সবাই ইনশাল্লাহ। সকালে